1 মিনিট সময় সবার কাছ থেকে চেয়ে নিচ্ছি। 1 মিনিটের ভিতরেই আমরা ক্লাস শুরু করব। আসসালামু আলাইকুম। 44তম বিসিএস পিলির শেষ মুহূর্তের ম্যাথের গোছানো প্রস্তুতির জন্য আমরা আজকে একটা সুন্দর ইনশাল্লাহ গাইডলাইন ক্লাস নেব। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। কথা যদি স্পষ্ট শোনা যায়, বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখা যায়, তাহলে সবাই একটু অল ক্লিয়ার লিখে কমেন্টস করেন। আমরা এখনই ক্লাস শুরু করব। পাশাপাশি সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, সবাই আজকের ক্লাসটা প্রত্যেকে শেয়ার করবেন। আপনি যদি আজকের ক্লাসটা শেয়ার করেন তাহলে আপনার পরিচিত বাকি যারা তারাও এই ক্লাসটা দেখতে পারবে। এবং আজকে যদি অনেক বেশি উপস্থিতি থাকে, মানে অনেক বেশি স্টুডেন্ট যদি লাইভ করে, মানে আপনারা যদি অনেক বেশি শেয়ার করেন তাহলে তো অনেক বেশি স্টুডেন্ট লাইভ করবে। তাহলে আমি ঈদের আগেই মানসিক দক্ষতার গাইডলাইন ক্লাসটা নেব। আমি যদি আজকে অনেক বেশি উপস্থিতি দেখি অথবা আপনাদের যদি অনেক বেশি শেয়ার দেখি যে আপনারা অনেক বেশি শেয়ার করছেন, তাহলে আমি আজকেই মানসিক দক্ষতার গাইডলাইন ক্লাসটা কবে হবে এই ঈদের আগে, মানে এই সপ্তাহে আমি আজকে ইনশাল্লাহ ঘোষণা করে দেবো। তার মানে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন, কমেন্টসে একটু পরিচিত সবাই মেনশন করে দেন। আমি চাই আজকে অনেক বেশি স্টুডেন্টকে সাথে নিয়ে ম্যাথের এই 44 পিলির একটা দুর্দান্ত গাইডলাইন ক্লাস নেওয়ার জন্য, এবং অনেক বেশি উপস্থিতি এবং অনেক বেশি শেয়ার হলে আমি আজকেই ঘোষণা দিয়ে যাব ইনশাল্লাহ এই সপ্তাহে ঠিক কোন দিন আমি মানসিক দক্ষতার গাইডলাইন ক্লাসটা নেব। মানে এই ঈদ তো এই সপ্তাহের পরেই, ঈদের বন্ধ চলে যাবে, এই সপ্তাহের ভিতরেই হবে। সুতরাং সবাই একটু শেয়ারটা করে দেন আর পরিচিতদের মেনশন করে দেন। আমরা এখনই ক্লাস শুরুর দিকে যাব। অল ক্লিয়ার, অল ক্লিয়ার। আচ্ছা, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। যেহেতু সবাই অল ক্লিয়ার লিখছেন তাহলে আর আমি কথা বাড়াবো না, আমি আলোচনা শুরু করতেছি। আমি আবারও রিকোয়েস্ট করতেছি, শেয়ার কিন্তু অনেক বেশি হলে এবং লাইভে যদি অনেক বেশি উপস্থিত হয়, অলরেডি প্রায় 400-র মতো উপস্থিত হয়ে গেছে, আমি আজকেই ঘোষণা দিয়ে যাব মানসিক দক্ষতার গাইডলাইন ক্লাসটা কবে হবে। আর রাহাত ভাইয়ের গাইডলাইন ক্লাস ইনশাল্লাহ অলওয়েজ এক্সক্লুসিভ হয়। আজকের ক্লাসটা আমি শুরু করি, তাহলেই বুঝবেন। তাহলে যারা শেয়ার করেন নাই এখনই শেয়ার করে দেন, আমি আলোচনা শুরু করতেছি। আচ্ছা, আজকের আলোচনাটা খুব বেশি হলে 50 থেকে 55 মিনিট হবে। প্রতিটা মিনিট গুরুত্বপূর্ণ। সবাই খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, কারণ আমি আজকে পুরো আলোচনাটা করব যে ভালো ম্যাথ পারে তার জন্য, যে মোটামুটি ম্যাথ পারে তার জন্য, যে কিছু পারে না তার জন্য। মানে আলাদা আলাদা সেগমেন্ট করা হবে না যে যারা ভালো পারেন তারা এভাবে পারেন, যারা মোটামুটি পারেন তারা এভাবে পারেন, যারা খারাপ পারেন তারা এভাবে পারেন, এভাবে বলা হবে না। আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে বলে দেবো, যারা ভালো পারেন তারা কিভাবে পড়বেন এই টপিকটা, যারা মোটামুটি পারেন তারা কিভাবে পড়বেন, যারা কম পারেন তারা কিভাবে পারবেন। কথা কি বুঝছেন? তাহলে আজকের আলোচনা শুরু করি। তাহলে প্রথমে ফার্স্ট কাজ, আমি প্রথমে যেই লাইনটা লিখব এটা হচ্ছে সবাই অবশ্যই 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 এটা আমার কথা শুনবেন। সেটা হচ্ছে 10 থেকে 43 প্রিলির, 10 থেকে 43 প্রিলির ম্যাথে যতগুলো প্রশ্ন আসছে, 10 থেকে 43 প্রিলির ম্যাথে বিসিএস প্রিলির ম্যাথে যতগুলো প্রশ্ন আসছে সবগুলো প্রশ্ন পুরো টাইপ আকারে শিখবেন, টাইপ আকারে শিখবেন। এটা হচ্ছে 1 নম্বর কাজ। আর কিছু করেন আর না করেন, এটা করাই লাগবে। তার মানে আপনার জন্য প্রথম আমার উপদেশ বলেন, সাজেশন বলেন বা আমার অভিজ্ঞতা বলেন, আপনার প্রথম কাজ কি, 10 থেকে 43 বিসিএস পিলির যতগুলো ম্যাথের প্রশ্ন আসছে, প্রশ্ন কিন্তু সলভ করলে হবে না, কারণ ম্যাথমেটিক্সে কখনো হুবহু প্রশ্ন আসে না। যেই প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা যেই টাইপের, মানে যেই নিয়মের, সেই নিয়মটা পুরো শিখবেন। তাহলে প্রথম প্রশ্ন এত কিছু বাদ দিয়ে ফার্স্টে আমি কেন এই কথাটা বললাম, এটার আমি তাহলে ব্যাখ্যাটা দেই। এখন পর্যন্ত 10 থেকে 43 প্রিলির মধ্যে সবচাইতে কঠিন ম্যাথের কোশ্চেন ছিল 43 প্রিলি।
সবচেয়ে কঠিন ম্যাথের কোশ্চেন এখন পর্যন্ত যতগুলো প্রিলি হয়েছে তার ভিতর সবচেয়ে কঠিন প্রিলির কোশ্চেন হচ্ছে 43 প্রিলি। এই 43 প্রিলির 15টা কোশ্চেনের ভিতর 6টা প্রশ্ন আসছে 10 থেকে 42 বিসিএস প্রিলির বিগত বছরের প্রশ্নের টাইপ থেকে। হুবহু প্রশ্ন ম্যাথে কখনো আসে না। তার মানে আপনি যদি শুধু 10 থেকে 42 প্রিলির সবগুলা প্রশ্ন টাইপ আকারে পারতেন তাহলেই আপনি 6টা প্রশ্ন অ্যান্সার করতে পারতেন। তার মানে 43 প্রিলি হচ্ছে প্রিলির ইতিহাসের সবচেয়ে কঠিন কোশ্চেন। সেই প্রিলিতেই যদি আপনি শুধু বিগত 10 থেকে 42 বিসিএস এর প্রত্যেকটা প্রশ্নের টাইপ আকারে শিখতেন, সর্বোচ্চ টাইপ আকারে শিখলে 100টা টাইপ হইতে পারে বা 120টা টাইপ হইতে পারে, ম্যাথ চিন্তা করলে 500টা ম্যাথ হইতে পারে, তাইলে কিন্তু আপনি 6টা প্রশ্ন পারতেন। তার মানে আপনারা যারা 43 প্রিলিতে 6 এর কম পাইছেন তারাই কি 10 থেকে 42 প্রিলির বিগত বছরের কোশ্চেনই পারেন না। আমার কথা কি বুঝছেন? এবং ম্যাক্সিমামই 43 প্রিলিতে ম্যাথে নাম্বার পাইছে 3 অথবা 4। তার মানে আপনার বিগত বছরের কোশ্চেনই তো আপনি পারেন নাই, বাকি গল্প তো বাদ। তাহলে 43 প্রিলি থেকে কোন কোন কোশ্চেনগুলো বিগত বছরের রিপিট হয়েছে আমি একটু চ্যাপ্টারের নামগুলো বলে দেই। 43 প্রিলিতে কোন কোন চ্যাপ্টার থেকে বিগত বছরের প্রশ্ন রিপিট হয়েছে আমি চ্যাপ্টারগুলোর নাম বলে দেই। নাম্বার 1 বীজগাণিতিক সূত্রাবলী, বীজগাণিতিক সূত্রাবলী একটা কোশ্চেন। তারপর হচ্ছে অসমতা, সূচক, ধারা, সেট, আরেকটা হচ্ছে কোণ। 43 প্রিলিতে এই যে 6টা কোশ্চেন আমি লিখলাম 6টা চ্যাপ্টারের, এই 6টা চ্যাপ্টারের কোশ্চেনই 10 থেকে 42 বিসিএস প্রিলির প্রশ্নের টাইপ থেকে সরাসরি রিপিট হয়েছে। তার মানে আমাদের প্রথম কাজ কি 10 থেকে 43 প্রিলি পর্যন্ত যতগুলো প্রশ্ন আসছে সবগুলো প্রশ্নের সবগুলো টাইপ খুব ভালো মতো শিখবো। এটা হচ্ছে 1 নম্বর কাজ। সবাই আমারে প্রথমে প্রতিশ্রুতি দেন, আমার কথাটা আপনারা সবাই রাখবেন। যদি আমারে সবাই প্রতিশ্রুতি দেন তাহলে লেখেন পি ডান, পি ডান মানে হচ্ছে প্রমিস ডান। আগে প্রথম ফিডব্যাক দেন, আমারে কি কথা দিচ্ছেন নাকি যে ভাইয়া 10 থেকে 43 প্রিলির সবগুলো প্রশ্ন আমরা টাইপ আকারে শিখবো। এখন 10 থেকে 43 প্রিলি থেকে কয়টা প্রশ্ন 44 প্রিলিতে আসতে পারে? একটা আসতে পারে, দুইটা আসতে পারে, তিনটা আসতে পারে, চারটা আসতে পারে, পাঁচটা আসতে পারে। যেই কয়টা আসুক, একটা আসুক, দুইটা আসুক, তিনটা আসুক, যেই কয়টা আসুক, আপনি বিগত বিসিএস প্রিলির টাইপ থেকে যেই কয়টা কোশ্চেন আসছে একটাও ভুল করতে পারবেন না। এটা হলো আপনার প্রথম কন্ডিশন। যদি একটা আসে ওই একটাই রাইট করতে হবে, যদি দুইটা আসে ওই দুইটাই রাইট করতে হবে, যদি তিনটা আসে তিনটাই রাইট করতে হবে। এমন হইতে পারে 6টা কোশ্চেন এতগুলো আসবে না, দুইটাও আসতে পারে, একটাও আসতে পারে, তিনটাও আসতে পারে, চারটাও আসতে পারে, আবার কি 6 থেকে 7টাও আসতে পারে। তার মানে আমার প্রথম কথা আমি 10 থেকে 43 প্রিলি দিয়ে যেই কয়টা প্রশ্ন আসবে আমি একটাও মিস করবো না। যদি একটা আসে ওই একটা পারবো, দুইটা আসলে দুইটা পারবো। আমার কথা কি সবাই বুঝছেন? আচ্ছা, তাহলে প্রথম গল্প আমাদের শেষ। উপস্থিতি তো 550, আরো বেশি উপস্থিতি আশা করতেছি। অনেক এক্সক্লুসিভ ক্লাস হবে ভাইয়া, এবং আজকে কিন্তু মানসিক দক্ষতার ক্লাসের ঘোষণা ইনশাল্লাহ পাবেন। যদি উপস্থিতিটা আরেকটু বেশি হয় তাহলে সবাই একটু পরিচিতদের মেনশন করেন, ক্লাসটা একটু শেয়ার করেন। এইবার আমি অধ্যায় ভিত্তিক আলোচনায় যাচ্ছি। এটা হচ্ছে প্রথম কথা, যে প্রশ্ন তো শিখতেই হবে বিগত বিসিএস এর প্রিলির কোশ্চেন। এখানে কোনো মাপ নাই এবং এখানে একটা প্রশ্ন বাদ দেওয়া যাবে না। আপনি চ্যাপ্টার বাদ দেন, কিন্তু সেই চ্যাপ্টার থেকে যেই কয়টা প্রিলির কোশ্চেন আসছে সেই কয়টা কোশ্চেনের টাইপ বাদ দেওয়া যাবে না। আচ্ছা, এখন আমাদের মূল আলোচনা শুরু। বিসিএস প্রিলিতে আমাদের পার্ট হচ্ছে 3টা। একটা হচ্ছে বীজগণিত, একটা হচ্ছে পাটিগণিত, আরেকটা হচ্ছে জ্যামিতি। ভাইয়া সবাই খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন। এই 3টা পার্ট বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি আমি সিরিয়াল ওয়াইজ দেখছি। মানে কি সবচেয়ে বেশি গুরুত্ব দেবো কারে? বীজগণিত রে। তারপরে কম মোটামুটি গুরুত্ব দেবো কারে? পাটিগণিত রে। সবচেয়ে কম গুরুত্ব দেবো কারে? জ্যামিতি রে। তার মানে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কে? বীজগণিত। বীজগণিত থেকে সাধারণত সিলেবাস যদি ফলো করে তাইলেই কোশ্চেন আসার কথা 9টা। পাটিগণিত থেকে সিলেবাস ফলো করলে কোশ্চেন আসার কথা 3টা। জ্যামিতি থেকে সিলেবাস ফলো করলে কোশ্চেন আসার কথা 3টা। বীজগণিত থেকে 10টা কোশ্চেন আসতে পারে, মানে 9 অথবা 10টা কোশ্চেন আসবে। তার মানে আপনার টোটাল 15টা কোশ্চেনের ভিতর 9 অথবা 10টা কোশ্চেনই আসবে বীজগণিত থেকে। তাহলে আমরা পড়ার সময় সবচেয়ে বেশি গুরুত্ব দেবো কারে? ডেফিনেটলি বীজগণিত রে।
তারপর মোটামুটি গুরুত্ব দেবো কারে? পাটিগণিতরে। সবচেয়ে কম গুরুত্ব দেবো জ্যামিতিরে। কেন? এটারও তো একটা ব্যাখ্যা আছে যে আমার পাটিগণিতেও নাম্বার 3, জ্যামিতিতেও নাম্বার 3, তাহলে ভাইয়া সবচেয়ে কম গুরুত্ব কেন জ্যামিতিরে দিতে বললো, এটা আমি একটু পরে আলোচনা করতেছি। তাহলে আমরা প্রথমে আলোচনা করব বীজগণিত নিয়ে। আচ্ছা, বীজগণিতে আবার পার্ট আছে 3টা। আমাদের ঠিক 5 সপ্তাহ পর পরীক্ষা, আজ থেকে 5 সপ্তাহ পর পরীক্ষা। আমি একদম রুটিন ধরে বলে দিচ্ছি কে কিভাবে পড়বেন। আজকে হচ্ছে ফার্স্ট উইক, প্রথম সপ্তাহ। প্রথম সপ্তাহ মানে কি, আপনি যদি 23 তারিখ এপ্রিল দিয়ে শুরু করেন, আজকে শনিবার, 23 এপ্রিল থেকে এই শনি টু শুক্র, এটা হচ্ছে আমাদের ফার্স্ট উইক। এই প্রথম সপ্তাহে সবার কাজ বিসমিল্লাহ করবেন কিভাবে? সূচক, লগারিদম, ধারা, এই 3টা চ্যাপ্টার পুরোটা শেষ করবেন। কেন? এই 3টা চ্যাপ্টার থেকে যেই কোশ্চেনগুলো আসে, এই কোশ্চেনগুলো পারা পসিবল। আপনি যেই মানের স্টুডেন্টই হন না কেন, সূচক, লগারিদম, ধারা, এই 3টা চ্যাপ্টার থেকে যেই ধরনের কোশ্চেন হয়, শুধুমাত্র ব্যতিক্রম ছিল 43 পিলির লগারিদম কোশ্চেনটা। 43 পিলির লগারিদম কোশ্চেনটা ব্যতিক্রম ছিল, যদিও সেটা বোর্ড বইয়ের কোশ্চেন, কিন্তু ব্যতিক্রম কোশ্চেন ছিল। তার মানে 2-1টা কোশ্চেন তো ব্যতিক্রম হতেই পারে। সূচক, লগারিদম, ধারা, এটা হচ্ছে ম্যাথমেটিক্সের নাম্বার পাওয়ার জায়গা। এই 3টা চ্যাপ্টার সম্পূর্ণ খুব ভালো মতো শিখবেন। কিভাবে শিখবেন? যেমন আপনি যদি 43 পিলির কথা চিন্তা করেন, 43 পিলিতে সূচক থেকে যে প্রশ্নটা আসছিল সেটা হচ্ছে 38 পিলির প্রশ্নের টাইপের রিপিট। ধারা থেকে যে প্রশ্নটা আসছিল 43 পিলিতে, সেটা হচ্ছে 41 পিলির প্রশ্নের রিপিট। তার মানেটা কি? তার মানে আপনি যদি সূচক, লগারিদম এবং ধারা, এই 3টা প্রথমে বিগত বিসিএস এর পিলির টাইপগুলো প্রথমে পড়েন, তাহলেই আপনি দেখবেন আপনার 70% পড়া শেষ। আপনি যদি সূচক, লগারিদম, ধারা, এই 3টা চ্যাপ্টারের শুধু বিগত বিসিএস এ আসা প্রশ্নগুলোর পুরো টাইপ পড়েন, তাইলেই দেখবেন আপনার 70% পড়া শেষ। এবং যেই টাইপগুলো বিগত বিসিএস এ আসছে সেই টাইপ পুরোটা পড়বেন, মানে পুঙ্খানুপুঙ্খ পড়বেন। কারণ প্রশ্ন কিন্তু সরাসরি একই রকম আসবে না, একই প্যাটার্নে আসবে। আমার কথা কি বুঝতে পারছি? তাহলে সূচক, লগারিদম, ধারা আমরা পুরোটা পড়ব। পুরোটা পড়লেই আমাদের এই 3 মার্ক থেকে যদি একটা কোশ্চেন কঠিন হয়, তাহলে দেখা যাবে আমরা 2 পাবো। এই 3টা 1 সপ্তাহ বৈশা সময় নিয়ে সবাই ভালো মতো পড়ে ফেলবেন। আর যারা খুব খারাপ অবস্থায় আছেন, তারা সূচক, লগারিদম, ধারার মোটামুটি যেগুলো কমন টাইপ, যেমন কি ধারার ভিতর কি গড় বের করা, সমান্তর ধারার হচ্ছে পদ সংখ্যা নির্ণয় করা, সমষ্টি নির্ণয় করা, তারপর গুণোত্তর ধারা, তারপর হচ্ছে কিছু ফর্মুলা আছে, এরকম কমন জিনিস। লগারিদমে স্পেসিফিক আমি ইনপুট আউটপুট দিয়ে যেগুলো করাইছি, কমন কিছু জিনিস আছে। সূচক থেকে কমন কিছু জিনিস আছে। এই জিনিসগুলো অ্যাটলিস্ট ভালো মতো শিখবেন। আচ্ছা, এটা হচ্ছে ইন জেনারেল প্রিপারেশন, যে সূচক, লগারিদম, ধারা আমরা খুব ভালো মতো বললাম। আর যারা খুব ফাটাফাটি প্রিপারেশন নিতে চান, তারা যেই কাজটা করবেন, এই 3টা চ্যাপ্টার পড়ার পর 9-10 এর ম্যাথ আর হায়ার ম্যাথ বইয়ে দেখবেন এমন কোন ম্যাথ আছে কিনা যেটা প্রিলিতে আসার মতো কিন্তু আপনি পারেন না। এই 3টা চ্যাপ্টার পড়ার পর, এগুলো কাদের জন্য? যারা ম্যাথ অনেক ভালো পারেন, এক্সেপশনাল কোশ্চেন আসলে মিস করতে চান না, তারা 9-10 এর ম্যাথ আর হায়ার ম্যাথ বই খুলে দেখবেন, সূচক, লগারিদম, ধারায় যেই যেই প্রশ্নগুলো, উদাহরণ বলেন, অনুশীলন বলেন, যেখানে দেয়া আছে এই কোশ্চেনের এমন কোন কোশ্চেন আছে কিনা যেটা প্রিলিতে আসতে পারে কিন্তু আপনি পারেন না। যদি প্রিলিতে আসতে পারে কিন্তু আপনি পারেন না, সেই প্রশ্নটা শিখে ফেলবেন। তাহলে আপনার লাভ কি? এই যে 43-এ যে লগারিদমের প্রশ্নটা আসছে, এই প্রশ্নটা আপনি সলভ করতে পারবেন। তাহলে যারা ভালো পারেন তারা এই পুরোটা শেষ করে আরেকবার নিজে বোর্ড বইয়ে যাবেন, যে পুঙ্খানুপুঙ্খ সব লাইন ধরে একবার রিডিং দিবেন, যে কোনো অনুসিদ্ধান্ত বাদ পড়লো কিনা। কথা কি বুঝতে পারছেন? এক্সাম্পল তো আমরা সবাই করাই, কিন্তু অনুসিদ্ধান্ত টাইপের কিছু আছে কিনা যেটা দিয়ে একটা প্রশ্ন হতে পারে, যারা খুব ভালো পারেন তাদের জন্য। আর যারা মোটামুটি করতে চান, এই 3টা চ্যাপ্টার ভালো মতো করলে আপনাদের কিন্তু একটা খুব ভালো 3 মার্কের প্রিপারেশন হয়ে গেল। যদি এই পর্যন্ত বুঝে থাকেন, লেখেন P1 ডান। P1 ডান মানে হচ্ছে পার্ট 1 ডান। আমি খুব সহজ করে আলোচনা করে দেবো, আস্তে আস্তে পড়া কমবে। এখন বলছি কি 3টা পুরো পড়তে না, এখনই কমা শুরু করবে। কারণ সবই যদি পড়তে বলি, তাহলে 5 সপ্তাহ পর পরীক্ষা দিবেন কিভাবে? সবই যদি আপনার পড়া লাগে, তাহলে 5 সপ্তাহ পর তো আমার 1 লাইনের উত্তর সব করেন। সব পড়ার কথা তো বললে আর এটা গাইডলাইন ক্লাস হলো না। আরেকটু শেয়ার করতে হবে। 620 800 প্লাস হইলে মানসিক দক্ষতার গাইডলাইন ক্লাসের ঘোষণা পাবেন। 800 প্লাস স্টুডেন্ট হইলেই আজকে আমি ঘোষণা দিয়ে দেবো মানসিক দক্ষতার গাইডলাইন ক্লাস কবে হবে।
আচ্ছা, তাহলে আমরা P1-এ গেলাম। এইবার স্যার আমাদের একটু কৌশলী প্রিপারেশন নেওয়া শুরু করবো, সেটা হচ্ছে বীজগণিতের পার্ট 2। বীজগণিতের পার্ট 2, বীজগণিতের পার্ট 2। আচ্ছা, পার্ট 2-তে আইসা এটা হচ্ছে দ্বিতীয় সপ্তাহ। এই দ্বিতীয় সপ্তাহে হচ্ছে আপনার ঈদও পড়ে যাবে, কথা কি বুঝছেন? স্বাভাবিকভাবেই ঈদ পড়লে 2-1 দিন আপনার পড়াশোনায় গ্যাপ পড়বে। এর জন্য পার্ট 2টাকে আমি একটু সোজা করে দিচ্ছি। পার্ট 2-তে আপনি 2টা চ্যাপ্টার খুব ভালো মতো পড়বেন। একটা হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী, আর একটা হচ্ছে অসমতা। এখানে কিন্তু ভাই মোট চ্যাপ্টার আছে 5টা। এখানে মোট চ্যাপ্টার আছে 5টা। আপনি এই 2টা চ্যাপ্টার খুব ভালো মতো পড়বেন। কেন? প্রতিটা বিসিএস-এ প্রিলিতে বীজগাণিতিক সূত্রাবলী এবং অসমতা এখান থেকে কোশ্চেন আসেই। মানে পার্ট 2-তে মোট কোশ্চেন হয় কটা? 3টা। এর ভিতর অসমতা এবং বীজগাণিতিক সূত্রাবলী থেকে কোশ্চেন আসেই। তার মানে 2টা কোশ্চেন তো আপনি এখান থেকে মাস্ট পাচ্ছেন। কোন বিসিএস-এ 3টা কোশ্চেন এই 2টা চ্যাপ্টার দিয়ে দিছে। দেখা গেছে হয় বীজগাণিতিক সূত্রাবলী দিয়ে 2টা কোশ্চেন দিছে, অসমতা দিয়ে একটা দিছে, অথবা অসমতা দিয়ে 2টা দিছে, বীজগাণিতিক সূত্রাবলী দিয়ে একটা দিছে। কথা কি বুঝাতে পারছি? তার মানে আমাদের পার্ট 2-তে কাজ কি? বীজগাণিতিক সূত্রাবলী এবং অসমতা পুরোটা পড়া। এই বীজগাণিতিক সূত্রাবলী পড়ার সময় আপনারা অনেক বড় একটা ভুল করেন। ভুলটা কি? যে কোনো একটা গাইড বই নেন, নিয়ে যখন সলভ করা শুরু করেন, আমার জানা মতে কোনো গাইড বই মনে হয় এই চ্যাপ্টারের উপরে 300-400 নিচে অঙ্ক নাই। তাহলে আপনি যদি 400 অঙ্ক এখন করতে যান, আপনার তো শুধু বীজগাণিতিক সূত্রাবলী সলভ করতেই লাগবে মিনিমাম 4 থেকে 5 দিন। এত সময় কি আছে? তাহলে একটু সহজ করে দেই। প্রথম কাজ, বীজগাণিতিক সূত্রাবলীর যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র খুব ভালো মতো একবার পড়বেন, পড়ে নিজে একবার খাতায় লিখবেন। সবগুলো সূত্র খুব ভালো মতো পড়বেন, নিজে একবার খাতায় লিখবেন। লিখছেন? লেখার পর 10 থেকে 43 প্রিলির যতগুলা প্রশ্ন আছে সবগুলা প্রশ্ন সলভ করবেন। 10 থেকে 43 প্রিলির যতগুলা কোশ্চেন আছে সবগুলা কোশ্চেন সলভ করবেন। করছেন? এই 2টা মাস্ট। করার পর আপনার যদি হাতে অনেক সময় থাকে তাহলে আপনি গাইড বইয়ের কোশ্চেনগুলো একবার দেখতে পারেন। আপনার হাতে যদি অনেক সময় থাকে, অনেক সময় থাকে মানে কি? আপনি অন্যান্য সাবজেক্ট সবই ভালো মতো পারেন, এখন আর আপনার অত প্রেশার নাই, তাইলে তো আপনি গাইড বইয়ের অঙ্ক 300-400 করতেই পারবেন। আমি ম্যাক্সিমামের ক্ষেত্রে ধরে নিছি অবস্থা ভালো না, তাহলে তার পক্ষে কি 300-400 অঙ্ক গাইড বইয়ের আবার সলভ করার সুযোগ আছে? সে ওগুলা কিচ্ছু করবেন না। সে কি করবে? যতগুলা সূত্র আছে সবগুলা সূত্র পড়বেন, 10 থেকে 43 মিনিট সবগুলা কোশ্চেন সমাধান করবেন। করছে? কইরা আপনি কি ভাইয়া 2 সাইডটা মডেল টেস্ট দেবেন না কোনো না কোনো জায়গায়? হয় কি করবেন? কোচিং সেন্টারে মডেল টেস্ট দিবেন, নাইলে অনলাইনে মডেল টেস্ট দিবেন, নাইলে একটা মডেল টেস্টের গাইড বই কিনে দিবেন। যেই মডেল টেস্টে দেন না কেন, ম্যাথমেটিক্সে কি সেই মডেল টেস্টে বীজগাণিতিক সূত্রাবলী দিয়ে কোশ্চেন দেবে না? অবশ্যই দেবে, কারণ এখান থেকে তো মাস্ট কোশ্চেন আসে। ওখানেই আপনি যে সূত্র যে পারেন তার প্রমাণ পাওয়া যাবেন। আপনারা কষ্ট করে তখন গাইড বই সলভ করার দরকার নেই। দেখছেন কত সহজ করে দিলাম? সূত্রগুলো পড়বেন, 10 থেকে 43 মিনিট কোশ্চেনগুলো সলভ করবেন। যারা যে কোনো মডেল টেস্ট যেভাবে দেন, অনলাইনে দেন, অফলাইনে দেন, গাইড বই কিনা দেন, যেই কটা মডেল টেস্ট দেবেন, এই 10টা বা 12টা মডেল টেস্ট দেন, দেখবেন 10 থেকে 12টা মডেল টেস্টে তো 10 থেকে 12টা বীজগাণিতিক সূত্রাবলী প্রশ্ন পাইছেনি। তাইলে আপনি যে সূত্র বোঝেন, অ্যাপ্লিকেশন যে পারেন, সেটাই তৈল। কথা কি বোঝেন নাই? আচ্ছা, তাহলে বীজগাণিতিক সূত্রাবলীর গল্প শেষ। অসমতা এটা বেসিক চ্যাপ্টার, এটা শিখতেই হবে খুব ভালো মতো। হাতে গোনা কয়েকটা টাইপ, ওখান থেকেই কোশ্চেন ঘোরে। হাতে গোনা কয়েকটা টাইপ, ওইটার ভিতরেই কোশ্চেন ঘোরে। ওই টাইপ যদি ভালো মতো বলেন, যেমন 43 পিলিতে অসমতা দিয়ে যে কোশ্চেনটা আছে, এটা ছিল 43 পিলিতে অসমতা থেকে যেটা কোশ্চেন আসছে, এটা ছিল 42তম পিলির কোশ্চেন। 42তম পিলির প্রশ্নের টাইপের রিপিট। তার মানে আপনি অসমতা প্রথম কাজ কি? বিগত বিসিএস-এ যে কটা টাইপ আসছে ওই টাইপগুলো ভালো মতো শিখার পর টাইপই খুব অল্প। আমার সাজেশন অসমতা পুরোটা পড়েন, কারণ একদম ছোট চ্যাপ্টার, মাস্ট কোশ্চেন আসবে। এই পর্যন্ত কি কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এখন যারা অনেক বেশি ভালো পারেন, যে আপনি ম্যাথ দুর্দান্ত পারেন, কোনো রিস্ক নেবো না, যেহেতু ভাইয়া বলছে এই 2টা চ্যাপ্টার দিয়ে প্রতি বিসিএস কোশ্চেন আসে, সে অতিরিক্ত আরেকটা কাজ করবেন। কাজটা কি জানেন? অসমতা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যতগুলা প্রশ্ন আসছে এই প্রশ্নগুলো সলভ করে ফেলবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ভর্তি পরীক্ষায়। ভাইয়া এটা কাদের জন্য? যারা অনেক বেশি ভালো, সবার জন্য না। তাইলে এখন প্রশ্ন হচ্ছে, যে কোনো একজন আবার একটা কথা বলতে পারেন, ভাইয়া ঘটনা কি? বিসিএস পিলির কোশ্চেন নিয়ে আলোচনা করতেছেন, আপনি মাঝখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট ঢুকিয়ে দিচ্ছেন কেন? এটারও তাহলে একটু ব্যাখ্যাটা দিয়ে দেই। আপনাদের এখন পর্যন্ত বিসিএস এর 2টা কোশ্চেন কঠিন হয়েছে,
একটা হচ্ছে 41 পিলি আর একটা হচ্ছে 43 পিলি। 41 পিলি ছিল কঠিন, 43 পিলি ছিল অনেক কঠিন। 41 পিলি কিচ্ছু না, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের এডমিশন টেস্ট, মানে আমাদের যে এডমিশন টেস্ট হয়, এডমিশন টেস্টের সায়েন্সের স্টুডেন্টরা যে বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয়, এইরকম ইউনিভার্সিটিতে যেসব প্রশ্ন আসতে পারে, এইরকম 5টা প্রশ্ন আসছে 41 পিলির কোশ্চেনে। মানে 5টা এমন কোশ্চেন আসছে যেগুলো হচ্ছে এডমিশন কোশ্চেন। যেমন আমি একটু কোশ্চেনগুলো বলে দেই, তাহলে আপনাদের ধরতে আরো সুবিধা হবে। কি কি? সম্ভাব্যতার কোশ্চেনটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। কমপ্লেক্স নাম্বারের কোশ্চেনটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কোশ্চেন। বৃত্তের কোশ্চেনটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। তারপর হচ্ছে অসীম ধারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরের কোশ্চেন। সমাবেশের কোশ্চেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের কোশ্চেন। তার মানে কি, কোশ্চেন তো এডমিশন কেন্দ্রিক হতে পারে। এর জন্য এটা যারা অনেক ভালো পারেন তারা এই প্রিপারেশনটা নিয়ে, যারা মোটামুটি পারেন বা কম পারেন তাদের এই এডমিশনের রাস্তায় হাঁটার দরকার নাই। কারণ আপনি এই অল্প সময় এই লোডটা নিতে পারবেন না, এটা একটু কঠিন লোড। কথা কি বুঝতে পারছেন? এখন প্রশ্ন হচ্ছে, তার মানে কি, যদি লোড না নেন তাহলে কি ধরা খাবেন না? আমরা তো আপনাদের পড়ানোর সময় কি সমাবেশে যে জিনিসগুলো দরকার, এডমিশন রিলেটেড জায়গার কিছু জিনিস পড়াইছি, অসমতাতেও পড়াইছি, তারপর হচ্ছে আপনার সম্ভাব্যতাতেও পড়াইছি, সবকিছুতেই পড়াইছি। কিন্তু যারা বেশি ভালো পারতে চায় বা বেশি ভালো পারে তারা তো একটু ডিফারেন্ট ওয়েতে হাঁটবেই। কথা বলছেন নাই? এটা হচ্ছে যারা মোটামুটি পারেন বা কম পারেন তারা এই এডমিশনের রাস্তায় যাবেন না, তারাই নর্মাল রাস্তায় থাকেন। তাহলে এই দুইটা পড়লেই আশা করা যায় আপনি 2টা কোশ্চেন পাবেন, এমনকি 3টাও পাইতে পারেন। এর বাদে আরো 2টা চ্যাপ্টার আছে। একটা হচ্ছে উৎপাদক। উৎপাদক থেকে এখন পর্যন্ত 35 পিলি থেকে কোনো কোশ্চেন হয় নাই। আর একটা হচ্ছে সমীকরণ, বিশাল বড় চ্যাপ্টার। এখানে অনেক কিছু আছে, দ্বিঘাত সমীকরণ আছে, সরল সহজ সমীকরণ আছে, সমীকরণ গঠনের প্রশ্ন আছে। এই 2টা চ্যাপ্টার আপাতত এখন পড়বেন না। এই 2টা চ্যাপ্টার পড়বেন কখন? পুরো ম্যাথ রিভিশন করার পর, তারপর এটা আপনি পড়বেন। আপনি কি আমার কথা বুঝছেন? এই 2টা আপনি কখনোই সেকেন্ড সপ্তাহে পড়বেন না। সেকেন্ড সপ্তাহে আপনি পড়বেন বীজগাণিতিক সূত্রাবলী আর অসমতা। আর এই যে বাকি অংশটা রয়ে গেছে এটা পড়বেন আপনি পুরো ম্যাথ রিভিশন করার পর। কারণ এগুলা মিলে কোশ্চেন আসতে পারে একটা, এমনকি ওই একটাও না, একটাও আসতে পারে, আবার কোনো একটা নাও আসতে পারে। কথা কি বুঝছেন? কিন্তু এই সমীকরণই তো বিশাল বড়। আপনি যদি সমীকরণের চ্যাপ্টার চিন্তা করেন, হিউজ চ্যাপ্টার। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমরা এই পর্যন্ত পড়ে এটা পেন্ডিং রাখবো। এটা হচ্ছে আমার সাজেশন, আমার কথাই যে শুনতে হবে বিষয়টা এরকম না। আপনি আপনার মতো করে প্ল্যান করতে পারেন, আমি আমার অভিজ্ঞতাটা বলতেছি। এই 2টা চ্যাপ্টার পেন্ডিং রাখা এই পর্যন্ত শেষ করবেন। যদি শেষ হয় লেখেন পার্ট 2 ডান। পার্ট 2 ডান, পাশাপাশি লেখেন আলোচনাটা কেমন হচ্ছে, মানে হুদাই আলোচনা করতেছি নাকি একটু এফেক্টিভ আলোচনা। আমি কিন্তু বিগত বিসিএস পিলির কোশ্চেন নিয়ে বসছি, এই যে কোশ্চেন সব মানে অ্যানালাইসিস করে ভাবে ক্লাস নিচ্ছি, হুদাই এসে নিচ্ছি না কিন্তু। না 800 হইল না, 630, ব্যাড লাক। 800 হইলেই মানসিক দক্ষতার ক্লাসের ঘোষণা দিয়ে দেবো। সবাই একটু শেয়ার টেয়ার দেন। কয়জন শেয়ার করছেন দেখি তো? আল্লাহ, শেয়ার করছেন মাত্র 103 জন, ক্লাস করতেছেন 630 জন। আসলে আপনারা আমার ভালোবাসেন না, এটা হলো মূল কথা। আপনারা আমার ভালোবাসেন না, ভালোবাসলে তো আরো ক্লাস শেয়ার করতেন। 100 জন মাত্র শেয়ার করছেন, ক্লাস করতেছেন প্রায় 620-এর মতো। একটু ভাই ক্লাসটা শেয়ার করে দেন আর একটু মেনশন করে দেন। আচ্ছা, তাহলে সবাই একটু ক্লাসটা কেমন হচ্ছে এটা লিখতে থাকেন। এবার আমি যাই যে বীজগণিতের পার্ট 3। সবার প্রতি অনুরোধ, ভাইয়ারা যদি ভালোবাসেন একটু ক্লাসটা শেয়ার করেন। মাত্র 100 জন শেয়ার যদি করেন তাহলে এটা প্যাথেটিক না? এতজন ক্লাস করতেছে, আর আমি তো ক্লাসটা নিছি কিন্তু আজকে অনেক পড়াশোনা কইরা, হুদাই এসে কিন্তু বকবক করতেছি না। এবার আসেন পার্ট 3। পার্ট 3 হচ্ছে বীজগণিতের লাস্ট পার্ট। এটা করবো আমরা 3য় সপ্তাহে, 3rd উইকে। আচ্ছা, 3rd উইকে কি? এখানে একটু অনেকের ভিতরে একটা ভয় আছে যেগুলো একটু কঠিন। চ্যাপ্টারগুলোর নাম কি? সেট, সমাবেশ, সম্ভাব্যতা, বিন্যাস। দেখেন ভাই, আমি কিন্তু 4টা চ্যাপ্টারের নাম 2টা ভাগ করে লিখছি। এক ভাগে দিছি সেট আর সমাবেশ, আর এক ভাগে দিছি সম্ভাব্যতা আর বিন্যাস। আরেকটা চ্যাপ্টার আছে পরিসংখ্যান। আচ্ছা, আমি তাহলে 2 ভাগটা কেন করলাম? প্রথমটা আপনি সেট খুব ভালো মতো শিখবেন।
এটা খুবই সহজ চ্যাপ্টার এবং এখান থেকে যেই ধরনের কোশ্চেনগুলো আসে এগুলো খুব ইজিলি অ্যান্সার করা যায়। 43 প্রিলিতেও যেই কোশ্চেনটা আসছে সেটাও কিন্তু বিগত বিসিএস প্রিলির প্রশ্নের টাইপের রিপিট। কথা কি বুঝতে পারছেন? তার মানে আপনি সেট আর বেঞ্চিত্র এই চ্যাপ্টারটা খুব সেফ চ্যাপ্টার, মানে এটা যদি আপনি ভালো মতো পড়েন এখান থেকে ভুল করার চান্স খুব কম। সুতরাং এটা একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। প্লাস সমাবেশ, সমাবেশ কিন্তু তুলনামূলকভাবে আপনাদের সোজা কোশ্চেন দেয়। যেহেতু তুলনামূলকভাবে সোজা কোশ্চেন দেয় তার মানে আমাকে সমাবেশটাও টার্গেট করতে হবে। সেটও বেঞ্চিত্র থেকে কোশ্চেন আসে, সমাবেশ থেকেও কোশ্চেন আসে। তার মানে এই দুইটা চ্যাপ্টার আমরা খুব ভালো মতো পড়বো বীজগণিতে। আমার কথা কি সবাই বুঝছেন? এই দুইটা চ্যাপ্টার খুব ভালো মতো পড়বে। আশা করা যায় এই দুইটা চ্যাপ্টার আপনি মোটামুটি যদি একটা ভালো ধারণা নিয়ে যান, দুইটা কোশ্চেন ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবেন অথবা একটাও পারবেন। যেমন গতবার যে কোশ্চেনটা সমাবেশ থেকে দিছে এটা কিন্তু কমন কোশ্চেন, যে কোলাকুলি বা কর্মর্ধন সংখ্যা কমন কোশ্চেন। তার আগে 41-এ যেটা দিছে এটাও মোটামুটি জানা কোশ্চেন। তার মানে এই দুইটা চ্যাপ্টার আমাদের খুব ভালো মতো শিখতে হবে। কথা কি বুঝাইতে পারছি? এই জায়গায় ভালো কথা, যারা খুব ভালো পারেন তারা সমাবেশ যেহেতু এডমিশনের চ্যাপ্টার, এডমিশনের প্রশ্নগুলো একটু সলভ করে ফেলতে পারেন। ভাই আমি কিন্তু আবারও বলতেছি, এডমিশনের রাস্তায় সেই যাবেন যে ম্যাথ অনেক ভালো পারেন। হুদাই মোটামুটি পারেন অথবা কম পারেন, গেলে কিচ্ছু পারবেন না। একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং কিচ্ছু পারবেন না, হুদাই দিয়ে ফ্রাস্ট্রেশনে ভুগবেন। কারণ আপনার কোশ্চেন যদি অ্যাবনর্মাল কঠিন হয় তখন হয়তো এডমিশন থেকে কিছু কোশ্চেন দিতে পারে। যেমন 41 প্রিলিতে এডমিশন থেকে যে 5টা কোশ্চেন দিছে এর ভিতর যে 5টা কোশ্চেন দিছে এর ভিতর অসীম গুণোত্তর দ্বারা পারা যায়। এর ভিতর আপনার 5টার ভিতর যে 5টা কোশ্চেন দিছে 2 থেকে 3টা পারা যায়, আর বাকি 2টা কোশ্চেন অনেক কঠিন ছিল, যেটা সম্ভাব্যতার কোশ্চেন ছিল আর যেটা কমপ্লেক্স নাম্বারের কোশ্চেন ছিল। তার মানে এডমিশন থেকে কোশ্চেন দিল, আমরা আপনাদের যা পড়াইছি যেভাবে পড়াইছি ওদিকে কিন্তু আপনি অর্ধেকের বেশি কোশ্চেন অ্যান্সার করতে পারবেন। কিন্তু যেই দুটো অনেক বেশি কঠিন ছিল, একটা হচ্ছে সম্ভাব্যতার কোশ্চেন, ওটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ওইটা পারবেন না যারা মোটামুটি বা কম পারেন, ওইটা করার তো দরকার নাই। এটা হচ্ছে যারা খুব ভালো পারেন তারা শুধু সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের কোশ্চেনগুলো একটু দেখেন। আচ্ছা দেখলেন, এরপরের গল্প হচ্ছে কি? এরপরের গল্প হচ্ছে ভাইটাল খেলা, সেটার নাম হচ্ছে সম্ভাব্যতা। এই জায়গার প্রিপারেশন হবে 2 রকম, একটা হচ্ছে সহজ প্রিপারেশন আর একটা হচ্ছে কঠিন প্রিপারেশন। সহজ মানে কি? যারা মোটামুটি বা খারাপ অবস্থায় আছেন, মোটামুটি বা খারাপ অবস্থায় আছেন তারা সহজ প্রিপারেশন নেবেন, আর যারা খুব ভালো পারেন তারা নেবেন কঠিন প্রিপারেশন। কেন? সম্ভাব্যতার আপনি যদি লাস্ট 3 বিসিএস এর কোশ্চেন দেখেন, 41, 42, 43, 3 বিসিএস এর সম্ভাব্যতা 3টা কোশ্চেন ছিল অনেক বেশি কঠিন। মানে 41-এর অন্যতম কঠিন সম্ভাব্যতার কোশ্চেন, 42 পিলির অন্যতম কঠিন কোশ্চেন সম্ভাব্যতার কোশ্চেন, 43 পিলির অন্যতম কঠিন কোশ্চেন সম্ভাব্যতার কোশ্চেন। এবং 41, 42, 43-এ যেই ধরনের কোশ্চেন আসছে, অনেক এডমিশন ক্যান্ডিডেট যে সায়েন্সে পড়ে ইন্টারমিডিয়েটের খুব ভালো স্টুডেন্ট, অনেকেই এই 3টা কোশ্চেনের ভিতর 43-এর কোশ্চেনটা তো ম্যাক্সিমাম পারবে না, 42-এর কোশ্চেন অনেকে পারবে না। তার মানে সম্ভাব্যতা যদি 41, 42, 43 এটা ধারাবাহিকতা রক্ষা করে 44-এও, মানে 41-এ আনকমন কোশ্চেন দিছে কঠিন, 42-এও কঠিন দিছে, 43-এর কোশ্চেন সোজা কিন্তু সুপার বেসিক, ওই বেসিক ম্যাক্সিমাম ধরতে পারবে না। এই ধারাবাহিকতা যদি 44-এও বজায় রাখে তাহলে সম্ভাব্যতার কোশ্চেন আশা করা যায় 95 থেকে 97% স্টুডেন্ট অ্যান্সার করতে পারবে না। তার মানে আমার যদি 41, 42, 43, 44 এই ধারাবাহিকতা যায় তাহলে সম্ভাব্যতার কোশ্চেন হবে কি? কঠিন। তাহলে আলটিমেটলি আপনি পারবেন না। আচ্ছা যদি 41, 42, 43 ধারাবাহিকতায় না যায়, মানে আগের মতো হয় 35 থেকে 40 প্যাটার্নে, তাহলে আমার সম্ভাব্যতার কোশ্চেন কিন্তু সোজা। তার মানে যারা সহজ প্রিপারেশন নিতে চান তারা যেই কাজটা করবেন, 35 থেকে 40 পর্যন্ত বিসিএস এ যেই টাইপের পিলির কোশ্চেন আসছে একদম পিওর বেসিক, হওয়ার সম্ভাবতা না হওয়ার সম্ভাবতা এই টাইপের একদম পিওর বেসিক কোশ্চেন দিছে ইজি, সেই টাইপের প্রিপারেশন নেবেন। কারণ বর্ধনশীল অবর্ধনশীল ঘটনা, স্বাধীন ঘটনা, অধীন ঘটনা, তারপর হচ্ছে বর্গ সংখ্যা, গণসংখ্যা, অযুগ্ম গণসংখ্যা, অযুগ্ম বর্গ সংখ্যা, এগুলো ম্যাক্সিমাম পারার কথা না। যারা আমার কাছে প্রাইভেট পড়ছেন তাদের কাছে আমি এগুলো খুব সহজ করে পড়ানোর চেষ্টা করছি। আবার আমার এই পাবলিক গ্রুপে আমি বর্ধনশীল অবর্ধনশীলের উপর খুব সহজ করে ক্লাস নিছি। এই ক্লাসগুলো করলে ইনশাল্লাহ হয়তো পারবেন। যদি আপনার মনে হয় যে আপনি বর্ধনশীল অবর্ধনশীল, স্বাধীন অধীন ঘটনা, তারপর হচ্ছে এই বর্গ সংখ্যা, গণসংখ্যা এগুলোর চ্যালেঞ্জ নিতে চান, তাহলে মোস্ট ওয়েলকাম, তাহলে আপনি পুরোটাই শিখেন।
এবং এই সম্ভাব্যতার উপর আমার এই গ্রুপে 5 থেকে 6টা ক্লাস নিয়ে আছে, এই পাবলিক গ্রুপে। এই ক্লাসগুলো একটু করেন, তাহলে পুরো সম্ভাব্যতাই কভার হবে। আমি পুরো সম্ভাব্যতাটাই পড়াইছি এই গ্রুপে, মানে আমি আর এই পাবলিক গ্রুপে আমি পুরো সম্ভাব্যতাটাই পড়াই দিছি। যদি ওখান থেকে পড়েন মুদ্রা দিয়ে যদি কোশ্চেন দেয় খবর আছে, তারপর হচ্ছে টাস, জিনিসের শেষ নাই। যদি সম্ভাব্যতা পেঁচায়, তাহলে যদি কেউ পুরোটা পড়তে চান মোস্ট ওয়েলকাম। কিন্তু যারা মোটামুটি বা মিডিয়াম পড়েন, আমার সাজেশন তারা এই সহজ মেথডে যান। কারণ দিন শেষে তো সম্ভাব্যতা দিয়ে কোশ্চেন আসবে একটা। এই একটা কোশ্চেনের জন্য যদি আপনি 6 থেকে 7টা ক্লাস করা লাগে এই নতুন কইরা, তাহলে তো আপনার সম্ভাব্যতার পিছনে 1 সপ্তাহ চলে যাবে। আমার কথা কি বুঝেছেন ভাই? এগুলো আমার সব পার্সোনাল ওপিনিয়ন, আমার কথাই শুনতে হবে এমন কোনো কথা নাই, এটা আপনার ইচ্ছা। আর বিন্যাস হচ্ছে কমন জিনিস শিখবেন, যদি পারেন ওই কমন জিনিস দিয়ে আসবে এবং কমন জিনিসের কোশ্চেনই পারবেন। আর আপনাদের জন্য যেটা সুখবর, ঈদের পর আমি বিন্যাস, সমাবেশ আর হচ্ছে ব্যঞ্চিত্র, যেহেতু এই অংশটাই আপনাদের অনেক বেশি ঝামেলা, এই 3টার উপরে আমি লাইভ ক্লাস নেব ঈদের পর, মানে 8ই মে থেকে। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি 8ই মে থেকে বিন্যাস, সমাবেশ, ব্যঞ্চিত্র এই 3টা টপিক্সের উপর আপনাদের এই গ্রুপে একাধিক ক্লাস নেব। আর সম্ভাব্যতা পুরো চ্যাপ্টারটার উপরই আমার রাহাত জব ম্যাথে ক্লাস নেওয়া আছে। কারো আগ্রহ থাকলে এই মুদ্রা বলেন, টাস মানে শুধু মানে টাসের ক্লাস নেই, অনেক কিছুই পড়াইছি, সেটাও শিখে নিতে পারেন। কিন্তু আমার সাজেশন মোটামুটিরা এই মেথডে হাঁটেন, কঠিন মেথডে যায় না, পারবেন না। আর পরিসংখ্যান খুবই লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার, একটু জাস্ট দেখে যায়। কথা কি বুঝছেন? তাহলে আমাদের পুরা সামারিটা কি? সামারিটা হচ্ছে আমাদের 7টা চ্যাপ্টার খুব ফাটাফাটি ভাবে শিখতে হবে বীজগণিতে। নাম্বার 1 সূচক, লগারিদম, ধারা, বীজগাণিতিক সূত্রাবলী, অসমতা, সেট ও ব্যঞ্চিত্র, সমাবেশ। আর যারা আরেকটু ভালো শিখতে চান তারা এটার সাথে যোগ করবেন সম্ভাব্যতা, বিন্যাস। কথা কি বুঝাইতে পারছি? সবাই কি বুঝছেন? যদি বুঝে থাকে লেখেন এডান। এডান মানে হচ্ছে অ্যালজেব্রা ডান, বীজগণিত ডান। এবং আপনার পরীক্ষায় নাম্বার পাইতে হলে বীজগণিতের উপরে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ কোশ্চেন যতই কঠিন হোক, বীজগণিত যদি আপনি মোটামুটি পড়াশোনা করে যান, যেমন আমি আপনাদের 43 পিলির গল্পই বলি, 43 পিলিতে বীজগণিত থেকে কোশ্চেন আসছে 10টা। যেহেতু 43 পিলিরে বলা হচ্ছে সবথেকে কঠিন কোশ্চেন, এই 10টা কোশ্চেনের ভিতর 8টা কোশ্চেন পারা সম্ভব ছিল। 10টা কোশ্চেনের ভিতর 8টা কোশ্চেন পারা সম্ভব ছিল। কোন 2টা কোশ্চেন পারা কঠিন ছিল সেটাও আমি বলে দিচ্ছি। শুধু কঠিন ছিল লগারিদমের কোশ্চেনটা পারা আর হচ্ছে সম্ভাব্যতার কোশ্চেনটা পারা। 43 পিলিতে বীজগণিত থেকে যেই কোশ্চেনগুলো আসছে এর ভিতর সম্ভাব্যতা আর লগারিদম বাদে বাকি 8টা কোশ্চেনই পারা পসিবল ছিল। কথা কি সবাই বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি সবাই লেখেন এডান। এডান মানে হচ্ছে আমাদের বীজগণিতের কথা শেষ। এবার আমরা আসবো পাটিগণিতে। এখন অনেকের মনে হইতে পারে ভাইয়া যা বলে এগুলা কি হয়? আমার যেটা দুঃখ, একটু দুঃখের কথা বললে আপনাদের আলোচনা শুরু করি। আপনাদের আমি 43 পিলির আগে একটা গাইডলাইন ক্লাস নিয়েছিলাম। গাইডলাইন ক্লাস মানে হচ্ছে বীজগণিতের একটা গাইডলাইন ক্লাস। 1 ঘন্টার আলোচনা ছিল পরীক্ষার 2 সপ্তাহ আগে। আমি ক্লাসটা আমার গ্রুপে রাখা আছে, আমি আরেকবার শেয়ার দেবো যে আমার কথা আসলে কাজে লাগে কিনা। ওই ক্লাসে আমি গুইনা কয়েকটা ম্যাথ বলছি, মানে প্রত্যেকটা জায়গায় আমি শুধু চ্যাপ্টার আলোচনা করছি। ওখানে আমি চ্যাপ্টারে কোন কোন টাইপের ম্যাথ পড়বেন বীজগণিত আমি তা পর্যন্ত বলে দিছি। হাতে গোনা কয়েকটা ম্যাথ, ওই জায়গার কথাও যদি কেউ আমার শুনতো, বীজগণিতের যে 10টা কোশ্চেন আসছে সেই 10টার ভিতর 6 থেকে 7টা কোশ্চেন আনসার করতে পারতো। শুধু আমার অতটুকু কথা যদি শুনতো। কেউ যদি বিশ্বাস না করেন, আমি ওই ক্লাসটা আমার এই রাহাত জব ম্যাথেই রাখা আছে। ওই ক্লাসটা আমি আবার দেবো। 43 পিলির কোশ্চেনটা হাতে নেবেন, নিয়ে আমার 1 ঘন্টার আলোচনা শুনবেন বীজগণিতে যে ভাইয়া যা বলছে আসলেই কি 6-7টা পারা যাইতো কিনা ওই কথা শুনলে। কিন্তু আনফর্চুনেটলি কথা শোনেন নাই। আবার ওই ক্লাসের ভিউ ছিল 32,000। 32,000 ভিউ মানে কি? ওই ক্লাসটা একদম কঠিন বলতে কিছু নাই, উৎসাহ দিন ছাত্রছাত্রীদের। আচ্ছা আমি উৎসাহ দিলাম ভাইয়া, তাহলে পিলি কি 3.5 লাখ পাস করবে? আমি আপনাদের সবাই উৎসাহ দিলাম, তাহলে কি পিলি 3.5 লাখ পাস করবে? বাস্তবতা হচ্ছে কঠিন। কথা কি বোঝেন নাই? বাস্তবতা যেটা সেই সিনারি তুলে ধরতে হবে। আপনারা আমি বললাম সম্ভাব্যতা খুব ইজি, মোটিভেশন দিয়ে বসায় দিলাম। মোটিভেশন শুনলে অনেক অনুপ্রেরণা জাগে, কিন্তু মোটিভেশন কোনো কাজে লাগে না। কথা কি বুঝছেন? আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আপনি 160 ডিগ্রি জ্বরে আক্রান্ত, আপনার মোটিভেশন দিলে কি আপনি কাজ করতে পারবেন? 160 ডিগ্রি জ্বরে আপনার দরকার ওষুধ, আপনার অ্যান্টিবায়োটিক দিলে আপনি সুস্থ হবেন, তারপর আপনি কাজ করবেন। আপনার মোটিভেশন দিলে আপনি শুনতে ভালো লাগবে, হ্যাঁ কোনো ব্যাপার না, 160 কোনো জ্বর, এ দিয়ে সুস্থ হবেন না। আমি বাস্তবতার বাইরে কথা বলি না।
যে কমেন্টসটা করছেন আমি পুরো কমেন্টসটা পড়ি নাই, আর যারা খুব ভালো পারেন তাদের তো আমার ক্লাস শোনারই দরকার নাই। আচ্ছা, এবার আসেন পাটিগণিত। এই জায়গার গল্প একটু ভিন্ন। যখন আপনি বিসিএস দিতে আসবেন পাটিগণিতের গুরুত্ব কম, এখানে পড়তে হবে কম। কেন? এখানে আপনার সিলেবাস অনেক বড়। একটা হচ্ছে বাস্তব সংখ্যা, লাভ ক্ষতি। আমি কিন্তু ভাই চ্যাপ্টারের গুরুত্ব অনুসারে চ্যাপ্টারগুলো আগে পরে লিখতেছি সিরিয়াল। দেখেন, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, লসাগু গসাগু, অনুপাত ও সমানুপাত। বিশাল বড় সিলেবাস, চ্যাপ্টার 6টা, প্রশ্ন আসে 3টা। এখন এই জায়গায় আবার কথা আছে, প্রশ্ন কি আসলেই 3টা আসে? কোন কোন সময় 3টা আসে, কোন কোন সময় 4টা আসে, কোন কোন সময় 5টাও আসতে পারে। কেন? প্রশ্ন আপনাদের কখন 3-এর জায়গায় 4 বা 5 করে দেওয়া সম্ভব? জাস্ট যদি বাস্তব সংখ্যাটা হিট করে। আপনার বাস্তব সংখ্যা থেকে ম্যাথেও কোশ্চেন দেওয়া সম্ভব, মানসিক দক্ষতায় কোশ্চেন দেওয়া সম্ভব, ম্যাথেও কোশ্চেন আসা সম্ভব, মেন্টাল অ্যাবিলিটিতেও কোশ্চেন আসা সম্ভব। তার মানে আমার জন্য প্রথম কাজ বাস্তব সংখ্যা খুব ভালো মতো শেখা, কারণ এটা আমাকে 2 জায়গায় কোশ্চেন দিতে পারে। এখানে কোশ্চেন দেওয়ার সেকশন অনেক বেশি। কি কি? মূলত মূলদ সংখ্যা দিয়ে কোশ্চেন দিতে পারে, মৌলিক সংখ্যা দিয়ে কোশ্চেন দিতে পারে, দশমিক ভগ্নাংশ দিয়ে কোশ্চেন দিতে পারে, ভগ্নাংশ দিয়ে কোশ্চেন দিতে পারে, সংখ্যার টেকনিক দিয়ে কোশ্চেন দিতে পারে। তার মানে এখানে কিন্তু ভেরিয়েশন অনেক। তার মানে আপনারা চাইলে বাস্তব সংখ্যা দিয়া মূলদ দিয়ে একটা প্রিলিতে কোশ্চেন দিল মনে করেন, একটা হচ্ছে ভগ্নাংশের ম্যাথ দিল প্রিলিতে, ওদিক দিয়ে মনে করেন আপনার ইয়াতে কি জানি বলে মানসিক দক্ষতা দিল মৌলিক সংখ্যা বা দশমিক ভগ্নাংশের একটা গুণ, অথবা হচ্ছে কোনটা বৃহত্তম বা ক্ষুদ্রতম ভগ্নাংশ। তার মানে বাস্তব সংখ্যা পুরোটা পড়তে হবে, এইটাতে কোনো ছাড় দেয়া যাবে না, এটা ফুল। আচ্ছা, এইটা ফুল পড়ার পর লাভ ক্ষতি প্লাস শতকরা, এইটা একই কনসেপ্ট দিয়ে পড়তে হবে। আমি রাহাত জব ম্যাথেও কিছু ক্লাস নিছি লাভ ক্ষতি এবং শতকরার। যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট তারা তো লাভ ক্ষতি আর শতকরা কিভাবে আমি একসাথে পড়েছি সেটা জানেনি, একসাথেই পড়ে ফেলবেন, খুব বেশি সময় লাগবে না। আর যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট না, আমার এই পাবলিক গ্রুপে লাভ ক্ষতি এবং শতকরার উপর ক্লাস নিয়ে আছে, যদি আমি পুরো চ্যাপ্টারটা নেই নাই, আবার ক্লাস নোটও দেওয়া আছে, এগুলোর একটু সাহায্য নিয়ে এটা হচ্ছে একই কনসেপ্ট দিয়ে যদি পড়তে পারেন, মানে কি কোনো কিছু না লেখা, তাহলে এই দুটো চ্যাপ্টার অনেক ইজি। কথা কি বুঝছেন? আর যারা এই একই কনসেপ্ট মানে বাংলা না লেখা করতে পারেন না, মানে আমি বাংলা না লেখা শুধু পার্সেন্টেজের কনসেপ্ট দিয়ে করাইছি, যারা বাংলা না লেখা করতে পারেন না তারা হচ্ছে লাভ ক্ষতি এবং শতকরার সিলেক্টিভ টাইপ করবেন। সিলেক্টিভ টাইপ মানে কি? যেই টাইপগুলো আপনার মনে হয় আপনি পারেন, কারণ শতকরা দিয়েও কিন্তু মানসিক দক্ষতায় কোশ্চেন দিতে পারে। তারপরে লাভ ক্ষতি আর শতকরা যারা পারেন, বিশেষ করে আমার দ্বারা যারা পড়িয়া পারেন, আমার কাছে যারা পারেন তারাও তো সবকিছু পারেন তা তো না, তারা এটা পুরোটা করবেন। আর যারা কম পারেন লাভ ক্ষতি আর শতকরা দিয়ে সিলেক্টিভ টাইপ করবেন। সিলেক্টিভ টাইপ মানে কি? দেখবেন যে বিগত বিসিএস এ কোন কোন টাইপ দিয়ে কোশ্চেন আসছে, অথবা বিভিন্ন নিয়োগ পরীক্ষার কোন কোশ্চেনটা অনেক বেশিবার আসছে। আপনার গাইড বই খুললে তো দেখবেন বিশাল বড় লম্বা লাইন, এই টাইপের কোশ্চেনগুলো পড়বেন। কথা কি বুঝছেন? সরল আর যৌগিক মুনাফা